আসসালামু আলাইকুম। কমিউনিকেশন অরবিটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে আসছি। সেটা হলো কমিউনিকেশন বেসিক। এই কমিউনিকেশন বেসিক অধ্যায় থেকে আমরা কী কী জানতে পারবো? হলো কমিউনিকেশন কী, কেন ব্যবহার করা হয় থাকে বেসিক ধারণা। ট্রান্সমিশন মিডিয়া কী, কত প্রকারও বেসিক ধারণা। অ্যান্টেনা কী, এর পরিমাণ, রেঞ্জ। ট্রান্সমিশন প্রপাগেশন কী, কত প্রকার ব্যাখ্যা। মডুলেশন কী, কেন প্রয়োজন। আসলে আমরা এখানে মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমি অনেক ধরনের ডাটা বা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব বা প্রদর্শিত করব পিকচার আকারে। ওইগুলা যেরকম জরুরি, আমি যে কথাগুলো বলবো সেগুলো মোটামুটি জরুরি। তো আপনারা কথাগুলোকেও শোনার চিন্তা করবেন, লেখাগুলোতে কী আছে, কথাগুলো কী বলতেছি, দুটোটার মিশ্রণ করে আপনি কী বুঝতেছেন সেভাবে আপনি আপনার মধ্যে স্টোরেজ করার চেষ্টা করবেন। তা আমরা প্রথমে কমিউনিকেশন কী সেটা নিয়ে জানব। কমিউনিকেশন হলো গিয়া যোগাযোগ করা। আমরা কী নিয়ে যোগাযোগ করব? ইনফরমেশন নিয়ে যোগাযোগ করব, যে একটা ইনফরমেশন অন্য জায়গায় পৌঁছানো, যে আমি কিছু বলতেছি, আরেকজন কিছু শুনতেছে, আরেকজন কিছু দেখাইতেছে, আমি দেখতেছি, এগুলো এই কমিউনিকেশন। এই কমিউনিকেশন আজকে এর থেকে শুরু হয় নাই, যে যখন থেকে টেলিফোন আবিষ্কার হয়েছে তখন থেকে শুরু হয় না। কমিউনিকেশন সেই প্রাচীন যুগ থেকে হয়ে আসতেছে, যে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা, যেটা হয়তো বা 19 সালের আগে ছিল, #19। তো এই অধ্যায়ে আমরা এই কমিউনিকেশন সম্পর্কে ভালো ধারণা নিব। কমিউনিকেশন সিস্টেম কোথায় কোথায় ব্যবহার হতে পারে? যে মোবাইল ফোনে ব্যবহার হয়ে থাকে, এরপরে টেলিভিশনে ব্যবহার করা হয়ে থাকে, রেডিও, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার ওয়াগেরা ওয়াগেরা বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। এখন কমিউনিকেশন সিস্টেম, এই সিস্টেমটা আমরা যে বিভিন্ন ধরনের কাজে মানুষের কাছে উপস্থাপন করে থাকি, সেই পদ্ধতিগুলো আবার আলাদা। যেমন আমরা রেডিও কমিউনিকেশন সিস্টেমটা ব্যবহার করে থাকি, সেখানে শুধু অডিও সিগন্যালটাকে আরেকজনের কাছে পৌঁছানো হয়। টেলিভিশন যে কমিউনিকেশন সিস্টেমটা ব্যবহার করি, সেটা আমরা ভিজুয়াল কিছু উপস্থাপন করতেছি, আবার অডিও কিছু উপস্থাপন করতেছি। এরপরে বর্তমান কী হইতেছে, বর্তমানে লাইভ আমরা লাইভ দেখতে পাইতেছি, অন্য জায়গায় কী হইতেছে সেই ইমেজটা আমার কাছে পৌঁছানো হইতেছে, বা সারা বিশ্বটাকে গ্লোবাল ভিলেজে পরিণত করা হইতেছে কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে গ্লোবাল ভিলেজ কীভাবে তৈরি করা যায়। যে বিভিন্ন ধরনের কম্পিউটারগুলোকে, সারা বিশ্বের যে কম্পিউটারগুলো আছে সেগুলোকে নেটওয়ার্কিংয়ের আওতায় এনে গ্লোবাল ভিলেজ তৈরি করা যায়। এই গ্লোবাল বর্তমানে টেলিকমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম হয়ে থাকে ইলেকট্রনিক্স ও অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। আমরা এই অধ্যায়ে বিভিন্ন ধরনের মডুলেশন বা কমিউনিকেশন সিস্টেম কি, ট্রান্সমিশন সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো, আশা করি সবাই খেয়াল করবেন। তো এখন আমরা কমিউনিকেশন সিস্টেমের বেসিক ব্লক ডায়াগ্রাম দেখতে পেরেছি। বেসিক ব্লক ডায়াগ্রাম, তো আমরা অনেক ধরনের ব্লক ডায়াগ্রাম দেখেছি, এইটাই দেখেছি, কিন্তু বোঝাটার জন্য বলতেছি, সবাই হয়তো ভালো ধারণা জানেন, তারপর আমি বলতেছি। এখানে অনেকগুলো ভাগে বিভক্ত আছে, মোটামুটি 6টা ভাগে বিভক্ত আছে। তো 6টা ভাগে 3টে কাজ হয়, 6টা ভাগে 3টা কাজ হয়। 3টা কাজ পরে বলতেছি। এখানে আমরা দেখি, এখানে ইনফরমেশন সোর্স থেকে শুরু করতেছি, যে আমি যে কিছু কথাগুলো বলতেছি, এই কথাগুলো হলো আমার ইনফরমেশন। এই ইনফরমেশন কথাগুলোকে যখন ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করা হয় এবং অন্য জায়গায় প্রেরণ করা হয়, সেটা হলো ট্রান্সমিটার তাহলে কী করে? সিগন্যালটাকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে, এরপরে প্রেরণের উপযোগী করে ট্রান্সমিট করে। এরপর চ্যানেল কী করতেছে, যে আমি যে ট্রান্সমিট করছি, ওই ট্রান্সমিটের মধ্য দিয়ে যে পথটা বহন করে নিয়ে যায়, ট্রান্সমিট সিগন্যালটাকে যে বহন করে নিয়ে যায়, সে হলো গিয়ে চ্যানেল আমার ট্রান্সমিটার যে ট্রান্সমিটকৃত ডাটা, ওই ডাটাকে ক্যারি করে, বহন করে রিসিভারে পৌঁছে যেতেছে। আমরা উদাহরণ দিতে পারি, আমি যদি এখান থেকে ঢাকা, চট্টগ্রাম বা মনে করেন ঢাকা থেকে রাজশাহী যাব, তখন ট্রেন আমাকে কী করতেছে, ট্রেন আমাকে রিসিভ করে বগির মধ্যে বসানোর পরে আমাকে সোজা কোথায় নিয়ে যাইতেছে, রাজশাহী নিয়ে যাইতেছে, সেখানে নামিয়ে যাইতেছে। তাহলে আমাকে ট্রেন বহন করছে, ট্রেনটা আমার কী ছিল? চ্যানেল। এখানেও আমার ডাটা ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের চ্যানেল ব্যবহার করা হয়ে থাকে, ওই চ্যানেলের মাধ্যমে রিসিভারে পৌঁছানো হয়। আর রিসিভার আমার ডাটাটাকে রিসিভ করে এই রিসিভকৃত ইলেকট্রিক সিগন্যালটাকে মেসেজ সিগন্যালে পরিণত করে ইউজার সেটাকে ইনফরমেশন আকারে পায়। এখন মধ্যখানে একটা চ্যানেলে একটা সমস্যার সৃষ্টি করতেছে, যেটা হলো নয়েজ। ওই নয়েজটা হলো অনাকাঙ্ক্ষিত সিগন্যাল, যা চ্যানেলের জন্য খুবই বিপজ্জনক। তো আমরা এই কমিউনিকেশনে অনেক কিছু জানতে পারলাম। তো আমরা বাস্তব জীবনে যা কিছু দেখতেছি, প্রত্যেকটা কিছুরই একটা কিছু বেনিফিট থাকে, আবার কিছু অসুবিধাও থাকে। তো বেনিফিটগুলো আমরা যদি বলতে যাই,
তো কমিউনিকেশন সিস্টেমের সুবিধা হলো এই প্রক্রিয়াটা খুবই ফ্লেক্সিবল। 2 পয়েন্টের মধ্যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন পদ্ধতি ব্যবহার করা যায়। এরপর সুইচিং টেকনিক ব্যবহার করা যায়। অ্যানালগ ডিজিটাল উভয় প্রকার সিগন্যাল দ্বারা ডাটা ট্রান্সমিট করা যায়। এই সিস্টেমের অসুবিধাটা কি? প্রক্রিয়াটা খুবই জটিল, ব্যবহারকারীর জন্য সুবিধাজনক নয়, ব্যয়বহুল সিস্টেম। এখানে আমরা আরেকটা কোশ্চেন রাখতে পারি যে কমিউনিকেশন নেটওয়ার্কগুলোর নাম লেখো। কমিউনিকেশন নেটওয়ার্কগুলোর নাম লেখো। সেখানে আমরা বলতে পারি টেলিফোন কমিউনিকেশন নেটওয়ার্ক, টেলিগ্রাফ প্রিন্ট কমিউনিকেশন নেটওয়ার্ক, ফ্যাক্স মেইল, রাডার কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশন, এগুলো আমরা বলতে পারি। এখন আমরা পরের অধ্যায়ে যাই। সেখানে একটা কথা বলে দিয়েছিলাম আমরা যে কমিউনিকেশন বেসিক ব্লক ডায়াগ্রামে 3টা ধাপে কাজ করে। এখানে সেই 3টা ধাপ সম্পর্কে বলা আছে যে ট্রান্সমিটার, কমিউনিকেশন চ্যানেল, রিসিভার। এই 3টা স্তর 3টা কাজ করে থাকে। দেখেন আমরা এখানে একটা ট্রান্সমিটার কী করতেছে, এই ট্রান্সমিটার আমাদের একটা ডাটাকে ট্রান্সমিট করছে। ট্রান্সমিটার করার কারণে এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে। চ্যানেল তৈরি হওয়ার পর একটা রিসিভারের কাছে সেই ডাটাটা পৌঁছায় দিছে, সেখান থেকে ডাটাগুলো গ্রহণ করছে। তো কমিউনিকেশন আমাদের এভাবে কাজ করে থাকে। পরেরটা যাই। এই কমিউনিকেশন সিস্টেমে বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করতে চাই। যেখানে আমরা সিগন্যালটা ব্যবহার করে থাকি, একটা সিগন্যাল ব্যবহার করে থাকি। সিগন্যালটাকে, সিগন্যাল হলো একটা ইলেকট্রিক সময়ের সাথে পরিবর্তনশীল বৈদ্যুতিক রাশিকে সিগন্যাল বলে। এটি ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে থাকে। ফ্রিকোয়েন্সির উপরে 3 ভাগে ভাগ করা যায়। আর যদি আমরা সাধারণভাবে জানি অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল এটি সময়ের সাথে পরিবর্তন হয়, কোনো ধরনের ধাপ সৃষ্টি করে না। ডিজিটাল সিগন্যালে ধাপে ধাপে পরিবর্তন হয়। আর আমরা যদি সিগন্যালের সাথে ফ্রিকোয়েন্সি হিসেবে ডিভাইডেড করতে চাই সিগন্যালকে, তাহলে 3 ভাবে ভাগ করতে পারি: অডিও সিগন্যাল, ভিডিও সিগন্যাল এবং ডাটা সিগন্যাল। অডিও সিগন্যাল, ভিডিও সিগন্যাল এবং ডাটা সিগন্যাল খুব খেয়াল করে রাখবেন। ফ্রিকোয়েন্সি হিসেবে 3 ভাগে ভাগ করা যায়। সাধারণত সিগন্যাল 2 প্রকার: অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, সাথে ফিগার দেওয়া আছে এখানে। এটা আমাদের অ্যানালগ সিগন্যাল। এটা যদি দেখেন ধাপে ধাপে পরিবর্তন হইতেছে না, কিন্তু এখানে ধাপে ধাপে পরিবর্তন হইতেছে ডিজিটাল সিগন্যালটা। ঠিক আছে, এখন আমরা যাব ট্রান্সডিউসার। আমরা কমিউনিকেশন বেসিক ব্লক ডায়াগ্রামে দেখেছি যে প্রথমে কী থাকতেছে, একটা ইনফরমেশন সোর্স থাকতেছে, যেখানে ইনফরমেশন কালেক্ট করতেছে, তারপর ট্রান্সমিটারে পাঠাতেছে। ইনফরমেশন কালেক্ট করা ট্রান্সমিটারের মধ্যে একটা কাজ হতেছিল যে সিগন্যালটাকে কনভার্ট করতেছে ইলেকট্রিক সিগন্যালে। তো ট্রান্সডিউসারের কাজ কি? ট্রান্সডিউসার একটা কনভার্টার, যা যে কোনো অবস্থা থেকে অন্য অবস্থাতে রূপান্তর করে দেয়। এখন আমরা বলতে পারি যে মাইক্রোফোন আমাদের কী করতেছে, কথাকে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করতেছে। যেমন আবার স্যাটেলাইট বলতে পারে, স্যাটেলাইট আমাদের সিগন্যালটাকে গ্রহণ করতেছি, সেই সিগন্যালটাকে গ্রহণ করে সে, ওইটার কথা নাই বলে এখন ওই বিষয়ে আলোচনা হয় নাই। তো আমরা পরের কথায় যাই, নয়েজ। যেটা আমার চ্যানেলের মধ্যে অনাকাঙ্ক্ষিত সিগন্যাল হিসেবে কাজ করে। চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। ট্রান্সমিটার যেখানে সিগন্যাল ট্রান্সমিট করা হয়, রিসিভার যেখানে যে ডিভাইসের মাধ্যমে সিগন্যাল গ্রহণ করা হয়। এখন আমরা দেখব 6 নম্বরে অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশন হলো বিশ্বস্ততা, কতটুকু বিশ্বস্তার সাথে সিগন্যাল ট্রান্সমিট করতেছে, কতটুকু বিশ্বস্ততার সাথে সিগন্যাল ট্রান্সমিট করতে পারতেছে, সেটা চ্যানেলের উপর নির্ভর করে। অ্যাম্প্লিফিকেশন হলো আমরা অসিলেটর বা অ্যাম্প্লিফায়ার, সেখানে জানতে পারছি যে অ্যাম্প্লিফায়ার কী করে, সিগন্যাল তৈরি করে। আর এখানে অ্যাম্প্লিফিকেশন হলো আমার যে দুর্বল সিগন্যালটা আছে সেই সিগন্যালটাকে বর্ধিত করতেছে, পাওয়ার বৃদ্ধি করে দিতেছে। রেঞ্জ হলো একটা এরিয়া, একটা কমিউনিকেশন সিস্টেম, একটা ডিভাইস কতটুকু এরিয়া নিয়ে কাজ করে সেটা হলো রেঞ্জ। ব্যান্ডউইথ হলো কি? ব্যান্ডউইথ হলো একটা, আমরা যদি একটা পাইপকে চিন্তা করি, একটা নলকে চিন্তা করি, ওই নলের ভিতরে যখন আমি সিগন্যাল বা পানি বা বায়ু যে কোনো কিছু আমি পরিবহন করাই, তো ওই পাইপের ভিতর দিয়ে যাওয়ার সময় সিগন্যাল কিন্তু ওই পাইপের বাইরে দিয়ে প্রবাহিত হয় না, ভিতর দিয়ে প্রবাহিত হয়। ওই পাইপ বা ওই নলের যে পরিধিটা, আয়তনটা, ওই আয়তনটাই হলো ব্যান্ডউইথ, যে সেই এতটুকুর ভিতর দিয়ে সে সিগন্যাল প্রবাহিত হয়। ঠিক আছে, তো আমরা আরেকটা জিনিস বলতে পারি ক্যাপাসিটি, এই উদাহরণের মাধ্যমে। ক্যাপাসিটি হলো গিয়া ওই পাইপের ভিতরে কত দ্রুততার সাথে পানি বা সিগন্যাল প্রবাহিত হতে পারে, সেটা হলো আমাদের ব্যান্ডউইথ। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। কমিউনিকেশন সিস্টেমে 2টা মোডে কাজ করে থাকে। কমিউনিকেশন সিস্টেম 2টা মোডে কাজ করে থাকে। একটা হলো পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, আর একটা হলো ব্রডকাস্ট কমিউনিকেশন। পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হলো আমার সিগন্যাল প্রয়োজন হলো ওই আমার বন্ধুর কাছেই পাঠানো,
আমার বন্ধুর কাছে পাঠানো, আর কারো কাছে পাঠানোর প্রয়োজন নাই। সেটা হলো পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। আর ব্রডকাস্ট কমিউনিকেশন কী করতেছে, সিগন্যালটাকে সর্বত্র প্রেরণ করে দিতেছে, সবার কাছে ছড়াই দিতেছে, যার মনে চাইতেছে সে ব্যবহার করতেছে। তা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হলো মোবাইল কমিউনিকেশন, টেলিফোন কমিউনিকেশন, আর ব্রডকাস্ট কমিউনিকেশন হলো টিভি কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন। ঠিক আছে, এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাইতেছি, যেখানে বিভিন্ন ধরনের ওয়্যার, ফ্রেম স্পেস, স্ট্যান্ডার্ড এম ব্রডকাস্ট, বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া আছে, এইগুলোর ভিতরেই কাজ করে থাকে। ঠিক আছে, তো এইভাবে ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট করে দেওয়ার কারণ এটা আমরা পরে জানতে পারবো। এখন আমরা স্কিপ করি। ট্রান্সমিশন মিডিয়াম। ট্রান্সমিশন মিডিয়াম কি, আমাদের যে সিগন্যালটা ট্রান্সমিট করে থাকে, ওই ট্রান্সমিট এবং রিসিভারের মধ্যখানে একটা স্থান থাকে চ্যানেল। ওই চ্যানেলটা কেমন হতে পারে ওইটা সম্পর্কে আলোচনা করা হইতেছে। তো ট্রান্সমিশন মিডিয়াম দুই প্রকার হতে পারে, বা ট্রান্সমিশন চ্যানেল দুই প্রকার হতে পারে, গাইড মিডিয়া, আনগাইড মিডিয়া। গাইড মিডিয়া, আনগাইড মিডিয়া। আমরা এখানে প্রথমে গাইড মিডিয়া সম্পর্কে আলোচনা করব। তো গাইড মিডিয়া হলো একটা ওয়্যারের মতো। গাইড বলতে কেবল ওয়্যার, ইটিসি এগুলোকে বোঝানো হইতেছে। তো এখানে আমরা অনেকগুলো কেবলের কথা বলতে পারি। এখানে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, তো আমরা আসলে মধ্যখানে যেটা দেখতে পাইতেছি যে কোয়াক্সিয়াল কেবল, এটা আমরা টেলিভিশনের মধ্যে ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা আমরা টেলিভিশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই যে ফাইবার অপটিক বর্তমানে কম্পিউটার কমিউনিকেশনের ক্ষেত্রে, ডাটা স্থানান্তরের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটা আমরা জানি যে RS-45 একটা কানেক্টর আছে, ওই কানেক্টর হিসেবে ইন্টারনেটের মধ্যে আমরা ব্যবহার করে থাকি বর্তমানে। ঠিক আছে, এখন আমরা যাব আনগাইড ট্রান্সমিশন মিডিয়াম। আনগাইড ট্রান্সমিশন মিডিয়াম। আনগাইড কি, যেটা কোনো ওয়্যার ব্যবহার করা হয় না, বিনা ওয়্যারে, ওয়্যারলেস। তো এখানে আমরা বলতে পারি যে রেডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, যে এখানে কোনো ধরনের ওয়্যার ব্যবহার করা হয় না। এই কমিউনিকেশনটা সাধারণত বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে ব্রডকাস্টের ক্ষেত্রে। তাহলে গাইড আমাদের কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, ওয়্যার কমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে আমাদের পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে। রেডিও, আনগাইড ব্যবহার করা হয়ে থাকে আমাদের পয়েন্ট টু পয়েন্ট বা ব্রডকাস্ট, দোনো ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ব্যান্ডউইথ অফ মিডিয়াম, কোন চ্যানেলে কতটুকু ব্যান্ডউইথ হতে পারে, এখানে একটা হিসাব দেওয়া আছে। যে কোয়াক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ আমাদের 750, অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ 1 টেরাহার্টজ থেকে 1000 টেরাহার্টজ পর্যন্ত। কমিউনিকেশন থ্রট স্পেস কমিউনিকেশন, এখানে 10⁵ থেকে 10⁸ হার্টজ পর্যন্ত। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হলো ট্রান্সমিশন প্রপাগেশন। এটা একটা সিটও দেখতে পাচ্ছি যে একটা বিমান উঠতেছে উপরে, আপনার একটা আছে কমিউনিকেশন স্যাটেলাইট। ঠিক আছে, তো আমরা যে ট্রান্সমিশন প্রপাগেশনটা কি, ট্রান্সমিশন প্রপাগেশন হলো একটা সিগন্যালকে আমি এখানে মনে করেন এখানে আমি আছি, আর এখানে আমার বন্ধু আছে। আমার একটা সিগন্যালকে আমি কীভাবে আমার বন্ধুর কাছে পাঠাবো, সেই পদ্ধতিগুলোই হলো গিয়ে ট্রান্সমিশন প্রপাগেশন। সেই পদ্ধতি আমি কীভাবে প্রেরণ করবো, কীভাবে ব্যবহার করতে পারবো, সেটা হলো ট্রান্সমিশন প্রপাগেশন নিয়ে আলোচনা করেছে। তো ট্রান্সমিশন প্রপাগেশন 3 প্রকার। তিন প্রকার, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, স্কাই ওয়েভ প্রপাগেশন, আর হলো স্পেস ওয়েভ প্রপাগেশন। ঠিক আছে, গ্রাউন্ড ওয়েভ, স্পেস ওয়েভ, স্কাই ওয়েভ। এখন আমরা গ্রাউন্ড ওয়েভ নিয়ে আলোচনা করব। ভালো করে খেয়াল করুন, এখানে গ্রাউন্ড ওয়েভ, স্পেস ওয়েভ, আর হইল স্কাই ওয়েভ, স্পেস ওয়েভ। ঠিক আছে, প্রথমে হলো আমাদের গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন হলো যে সিগন্যাল ভূমি ঘেঁষে আমার রিসিভারের কাছে পৌঁছায়, সেটা হলো গ্রাউন্ড ওয়েভ। এই গ্রাউন্ড ওয়েভে সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে 2 থেকে 3 মেগাহার্টজ, 2 থেকে 3 মেগাহার্টজ সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অনেক কম সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে। এই সিগন্যালে আমাদের এরিয়াটাও খুব ছোটো। তো গ্রাউন্ড ওয়েভ কোনটা, যে সিগন্যাল আমাদের ভূমির মধ্যে অবস্থান করে, ভূমির মাধ্যমে কমিউনিকেশন করে, সেটা হলো আমাদের গ্রাউন্ড ওয়েভ। এখানে আমাদের স্কাই ওয়েভ, যে ওয়েভ আকাশের মধ্যে দিয়ে পরিবহন করে। একটু হিসাব করা বোঝায়, হিসাবের বিষয়। ঠিক আছে, একটু ভালো করে বুঝতে হবে এটা। তো এই স্কাই ওয়েভ কোনগুলো, যে সিগন্যাল আইনোস্ফিয়ার
আইনোস্ফিয়ার স্তর, আমাদের জানি বায়ুমণ্ডলের 3টে স্তর আছে। সেখানে প্রথমে আমাদের পৃথিবীর যে স্তরটা সেটা একটু হালকা, এর উপরের স্তরটা একটু ভারী, এরপরে এটা ভারী, এরপরে এটা আরও ভারী। তো এই 3টা লেয়ার আমরা যদি চিন্তা করি, ঠিক আছে, মনে করেন এখানে 3টা লেয়ার আছে। সেখানে দেখি, ঠিক আছে, মনে করেন যে এখানে আমি আছি, আমি একটা সিগন্যাল পাঠাচ্ছি, এখানে আমার বন্ধু আছে। এটা যদি আমি ভূমি চিন্তা করি, পৃথিবী, ঠিক আছে, এখান থেকে আমি গ্রাউন্ড আপ করতে পারতেছি না, এখানে আমার সিগন্যালটা এখানে আটকে যেতেছে, এখানে আমার সিগন্যালটা আটকে যেতেছে, ঠিক আছে। সেই জন্য আমি চাইতেছি সিগন্যালটাকে এখান থেকে এখানে পাঠাবো। কীভাবে আমি আয়নোস্ফিয়ারকে ব্যবহার করতেছি সেটা দেখেন। আমরা জানি কি, এই স্তরটা একটু পাতলা, এই স্তরটা আর একটু ঘন, এই স্তরটা আর একটু ঘন। সেই হিসেবে যদি আমরা চিন্তা করি, আমরা জানি কি, সিগন্যাল পাতলা স্তর থেকে ঘন স্তরে যাওয়ার সময় যে সিগন্যালটাকে প্রেরণ করতেছি, সেই সিগন্যালের সাথে বড় কোণ সৃষ্টি করে। এখানে যখন আমি সিগন্যালটা পাঠাইতেছি, তখন আমার এই স্তরে আসতেছে, আসার পরে এখানে যদি আমরা গ্লাস চিন্তা করি, ঠিক আছে, গ্লাস চিন্তা করি, তাহলে আমাদের পাতলা স্তর থেকে ঘন স্তরে যেতেছে, তখন সিগন্যালটা তার থেকে একটু বেশি কোণ সৃষ্টি করবে, এভাবে একটা কোণ সৃষ্টি করবে। এখানে যে আমার কোণটা তার থেকে একটু বড় হবে, এখানেও আর একটা স্তর সৃষ্টি করবে, এই কোণটাও আর একটু ছোটো হয়ে যাবে। এখানে আসার পরে এই সিগন্যালটা হয়ে যাবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কারণে সে 90 ডিগ্রি রিফ্লেক্ট করবে, 90 ডিগ্রি রিফ্লেক্ট করে আমার রিসিভারের কাছে পৌঁছাবে। তো এখানে বিষয়টা একটু জটিল হলেও সহজ আছে। এখানে আমাদের যে আইনোস্ফিয়ারের যে সিগন্যালটা ব্যবহার হইতেছে তার জন্য একটা সূত্র দেওয়া আছে, দেখেন, এফসি ইকুয়াল, যে কতটুকু ফ্রিকোয়েন্সিতে প্রেরণ করলে আমার সেই সিগন্যালটা 90 ডিগ্রিতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে থাকবে। সেই জন্য এটা এন তো হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার, ঠিক আছে। এখন স্পেস ওয়েভে যাইতে পারি। স্পেস ওয়েভ হলো গিয়ে এর রেঞ্জ 330 থেকে 300 মেগাহার্টজ পর্যন্ত, অনেক বেশি। আমরা আইনোস্ফিয়ারে দেখতে পাইছি যে সিগন্যাল কী হইতেছে, এখানে অ্যাঙ্গেল সৃষ্টি করতেছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার পরে যায় এখানে 90 ডিগ্রি রিটার্ন করতেছে। যদি আমার এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল না হয়, তখন সিগন্যালটা কী হবে, উপরের দিকে চলে যাবে। তো এখানে ওই পদ্ধতির ব্যবহার করা হয়েছে। সিগন্যালটা আমার সোজা উপরে স্যাটেলাইটে চলে যাবে, স্যাটেলাইট সেটাকে আবার এখানে পাঠিয়ে দেবে। দেখবো অ্যান্টেনা। অ্যান্টেনা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই অ্যান্টেনাটা আমার রিসিভারও থাকতেছে, ট্রান্সমিটারও থাকতেছে, তাহলে উভয় প্রান্তে আমার অ্যান্টেনা ব্যবহার করা হইতেছে। এখানে যদি আমরা দেখি, একটা অ্যান্টেনা দেওয়া আছে, এই অ্যান্টেনা আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসতেছি, যেটা টেলিভিশনে ব্যবহার করা হয়, ঠিক আছে, আশা করি অনেকেই দেখছেন মনে হয়। এখানে একটা অ্যান্টেনা আছে যেটা আমাদের গাড়িতে ব্যবহার করা হয়, আমরা গাড়িতে অনেক দেখতে হয়। তো অ্যান্টেনা জেনারেলি ম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি করে। আমরা যে সিগন্যালগুলো প্রেরণ করতেছি, ইলেকট্রিক্যাল সিগন্যালকে ম্যাগনেটিক্যাল সিগন্যালে রূপান্তর করে ট্রান্সমিট করতেছে, ঠিক আছে। যে আমরা অ্যান্টেনাটা ব্যবহার করতেছি, ওই অ্যান্টেনার কতটুকু হাইটে রাখলে, কতটুকু উচ্চতায় রাখলে আমার কতটুকু এরিয়া কাভার করবে, ঠিক আছে, ওটার জন্য একটা হিসাব আছে। সেই হিসাবটা হলো, দেখেন, আমরা যদি এতটুকু একটা সারফেস মনে করি, পৃথিবীর আর্থ মনে করি, তাহলে আমার আর্থ হইতেছে গিয়ে ডি, আর অ্যান্টেনার উচ্চতাকে যদি এস মনে করি, অ্যান্টেনার উচ্চতা হলো এস, তাহলে আমার এই অ্যান্টেনার দূরত্ব কতটুকু হবে, আমাদের সারফেসটা তো গোলাকৃতির, সেখানে আমরা অ্যান্টেনা থেকে আমার এরিয়ার দূরত্ব ধরতেছি এস, আর এখানে অ্যান্টেনা থেকে ডি পর্যন্ত আমরা দেখতেছি এখানে একটা পিথাগোরাসের সূত্র মতো একটা অতিভুজ সৃষ্টি হইতেছে। তো এস আর ডি আমরা যদি একটা অতিভুজের সূত্র, পিথাগোরাসের সূত্রে ফেলাই, এখানে দেখা গেছে একটা দূরত্ব পাওয়া যাইতেছে ডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার রুট ওভার। এইখানে যদি আমরা আর প্লাস এস, এই যে পুরাটা দূরত্ব, এই পুরোটা দূরত্বের মধ্যে আর হলো আমার আর্থের দূরত্ব, পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা হলো আর, ঠিক আছে। এ আর সমান সমান পুরাটুকু সমান সমান এখানে আমরা যে দূরত্বটা পাইছি, এখানে
এটা হলো গিয়ে এই বাহুর দূরত্ব, ঠিক আছে। আমাদের এখানে এইচ আর এই পুরাটুকু, এখানে আমার আর্থ এই দূরত্ব প্লাস আমরা যে দূরত্বটা পাইছি, এখানে আমরা আরেকটা অতিভুজ পাইতেছি। মোট কথা আমাদের দূরত্ব লাগবে কোনটা? মোট কথা আমাদের দূরত্ব এই দূরত্বটা লাগবে। এই দূরত্বটা নির্ণয় কীভাবে করতে পারি সেই জন্য একটা হিসাব বাইর করতেছি। তো আমরা যদি এখানে এই কোণটারে 90 ডিগ্রি ধরি, তাহলে আমাদের আর আর এইচ এটা আমাদের অতিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের অতিভুজ। তাহলে আমরা সূত্র হিসাবে যদি করি, এখানে আর প্লাস এইচ স্কোয়ার এসি স্কোয়ার সমান সমান এখানে আমার এই আমার আর স্কোয়ার প্লাস ডি রুট ওভার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের উপরে যখন স্কোয়ার দিব তখন আমার রোটার স্কোয়ার কাটা যাবে, ঠিক আছে। যায় অবশ্যই কাটা যায়। তো আমরা কাটার পরে আমরা এখানে একটা সমীকরণ পাইছি আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন পরের লাইনে আমরা যদি যাই, আর স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটাকে আমরা সূত্র ফালাই দিলাম। আর দেওয়ার পরে এখানে আমরা একটা সমীকরণ পেয়েছি, এখানে এস আর এখানে এস, এখানে এইচ এখানে এস, আর আর কাটা। তাহলে আমাদের থাকতেছে কি ডি স্কোয়ার সমান সমান 2 আর এস। তো ডি এর উপরে স্কোয়ার আমরা ওই পাশে রোটে নিয়ে গেলে রোট ওভার 2 আর এইচ। এখন আমরা এখানে এস জানি কি অ্যান্টেনার উচ্চতা, আর ইকুয়াল জানি আমরা আর্থের মান আমরা জানি 6400 কিলোমিটার, ঠিক আছে। এগুলো আমাদের আর এর মান। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করে রাখি, তাহলে আমরা একটা সূত্র জানি পদার্থবিজ্ঞানে, সি ইকুয়াল ল্যামডা এফ। আরেকটা সূত্র হলো গিয়ে এখানে এই অধ্যায়ের জন্য, যখন আমরা ফ্রিকোয়েন্সির সাথে অ্যান্টেনার উচ্চতা নির্ণয় করতে যাব তখন অ্যান্টেনার উচ্চতা সমান সমান ল্যামডা বাই ফোর, ঠিক আছে। এই দুইটা সূত্র একটু খেয়াল রাখবো। এখন হলো আমরা তো এত সময় একটা অ্যান্টেনার জন্য দূরত্ব নির্ণয় করছি। এখন যদি আমার রিসিভার থেকে ট্রান্সমিটার পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হয়, এ আমার রিসিভার এ আমার ট্রান্সমিটার, বা এ আমার ট্রান্সমিটার এ আমার রিসিভার, দুটোর মধ্যখানে দূরত্ব আমরা যদি নির্ণয় করতে চাই তখন আমরা জানি কি এই একটার অ্যান্টেনার দূরত্ব সমান সমান জানি কি এই একটা দূরত্ব সমান সমান একটা দূরত্ব। তাহলে আমার এই দূরত্ব এখান থেকে এখানে যে দূরত্ব, এখানের থেকে এখানে সেই দূরত্ব যদি যোগ করি তাহলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। এইটাই হলো গিয়া অ্যান্টেনার টোটাল এরিয়া। এই এরিয়ার ভিতরে সে কমিউনিকেশন করতে পারবে, ঠিক আছে। এখন আমরা পরের অধ্যায়ে যাই। আমরা এখন মডুলেশন নিয়ে কথা বলবো। মডুলেশন আমাদের কেন প্রয়োজন সেই জিনিসটা চিন্তা করবো। এখানে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, এখানে চলমান আছে একটা পিকচার। এই পিকচারটা নিয়েও আমরা ভালোভাবে আলোচনা করবো, আশা করি সাথে থাকবেন সামনের ভিডিওগুলোতেও। নিড অফ মডুলেশন, কেন মডুলেশনের প্রয়োজন? আমরা জানি কি সিগন্যাল প্রেরণ করতে হলে আমার অ্যান্টেনার প্রয়োজন। আর অ্যান্টেনা যে লেন্থ বা উচ্চতা বা হাইট, অ্যান্টেনার যে হাইট সেটা নির্ণয় করে কিসের উপরে? ল্যামডা বাই 4 এই সূত্রের উপরে দূরত্ব নির্ণয় করে। আর আমরা জানি কি ল্যামডা কিসের উপর নির্ভর করে? ল্যামডা নির্ণয় করে সি বাই এফ, ঠিক আছে। একটা সূত্র আমরা দেখছি কি সি ইকুয়াল ল্যামডা এফ, সেখান থেকে ল্যামডা ইকুয়াল সি এফ। তখন আমরা সাধারণভাবে যদি চিন্তা করি, আমাদের সাধারণ ফ্রিকোয়েন্সি কতটুকু থাকে? 20 থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত থাকে। সেখান থেকে আমি একটা ফ্রিকোয়েন্সি ধরে নিলাম যে আমি এই সিগন্যালটাই পাঠাবো, এই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা পাঠাবো, যে 15 কিলো হার্টজের একটা সিগন্যাল পাঠাবো। সেই জন্য আমার অ্যান্টেনার লেন্থ কতটুকু প্রয়োজন হবে? যেহেতু আমরা দেখছি অ্যান্টেনার লেন্থ নির্ভর করে ল্যামডা বাই 4 এর অনুসারে, ঠিক আছে। এখন আমি দেখলাম যে আমার সি বলতে কি আলোর বেগ 3 × 10⁸। 3 × 10⁸ যদি 15 কিলো হার্টজ দিয়ে ভাগ করা হয় তাহলে আমার এই ল্যামডার মান কত আসে? 20,000 মিটার। ল্যামডা আমার 20,000, আর লেন্থ অফ অ্যান্টেনা আমার অ্যান্টেনা তাহলে কত আসবে? যখন 20,000কে আমি 4 দ্বারা ভাগ দেবো, আমার 5,000 মিটার। আমার অ্যান্টেনা একটা অ্যান্টেনার লেন্থ, এই যে আমরা অ্যান্টেনারটা ব্যবহার করতেছি, এই যে একটা অ্যান্টেনা ব্যবহার করতেছি, এই অ্যান্টেনার দূরত্ব লেন্থ আমার কত হবে? লেন্থ হবে আমার 5,000। এরকম অ্যান্টেনা আমাদের জন্য তৈরি করা খুবই ব্যয়বহুল, ঠিক আছে। সেই জন্য আমাদের কি করতে হবে? অ্যান্টেনার লেন্থ যদি আমরা কমাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে?
আমাদের 4 তো ফিক্সড, 4 আমাদের ফিক্সড। তাহলে আমাদের এই সিগন্যালটাকে ল্যাম্বডাকে কমাতে হবে। আর ল্যাম্বডাকে কমাতে হলে আমাদের কী করতে হবে, ল্যাম্বডাকে কমাতে আলোর প্যাক এখানে ফিক্সড। তাহলে আমাদের এখানে আমাদের প্রেরণকৃত সিগন্যালটাকে প্রেরণ করতে হবে, মেসেজ সিগন্যালটাকে প্রেরণ করতে হবে। আর আমাদের এই মেসেজ সিগন্যাল বা অডিও সিগন্যালটাকে কমাতে হলে আমাদের কী করতে হবে, বাড়াতে হবে। যত বেশি দিয়ে ভাগ করব তত আমাদের ল্যাম্বডার মান কম আসবে, সেই জন্য আমাদের এই ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। এখন আমরা যে কথাটা বলতেছি, কথার সিগন্যাল কত বাড়াতে পারবো, সেজন্য আমাদের ওই সিগন্যালকে বাড়ানোর জন্য একটা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হলো মডুলেশন। তাহলে মডুলেশনের ব্যবহারের কারণ একটা জানতে পারলাম। আরেকটা কারণ হলো আমাদের যে অ্যান্টেনাটা, এই অ্যান্টেনাটার পাওয়ার নির্ভর করে এল বাই ল্যাম্বডা স্কোয়ার। তাহলে কি আমার এল বাই ল্যাম্বডা স্কোয়ার। তাহলে ল্যাম্বডা যত কম হবে আমার পাওয়ারটা তত বেশি হবে। এখানে আমার ল্যাম্বডা যত কম হবে আমার পাওয়ারটা তত বেশি হবে। আর ল্যাম্বডা কত কম হবে, কীভাবে কম হবে, আমার ফ্রিকোয়েন্সি যত বেশি হবে। সেই জন্য আমাদের মডুলেশনের দ্বারা ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়। ঠিক আছে। 3 নাম্বার ফ্যাক্ট যদি আমরা চিন্তা করি, সিগন্যালটা আমরা মনে করেন ট্রান্সমিট করি, একটা চ্যানেল দিয়ে যখন ট্রান্সমিট করি, মনে করেন 50 কিলো হার্টজ বা 50 মেগা হার্টসে প্রেরণ করলাম, 50 মেগা হার্টসে প্রেরণ করলাম। কারণ আমি একটা সিগন্যাল 50 মেগা হার্টসে প্রেরণ করলাম, আমার অন্য ব্যক্তি, আমার এরিয়া বা অন্য জায়গা থেকে একটা ব্যক্তি 50 মেগা হার্টসের সিগন্যাল প্রেরণ করলো, তখন আমারও 50 মেগা হার্টস, ওই ব্যক্তিরও 50 মেগা হার্টস, দুইজনের সিগন্যাল মিক্স হয়ে যাবে। সেই জন্য দুইজনের সিগন্যাল যাতে মিক্স না হয়ে যায়, সেজন্য একজনের মডুলেশন করে একজনের সিগন্যাল বানানো হয়, আরেকজনের মডুলেশন করে আরেকজনের সিগন্যাল বানানো হয়। 3 জনের সিগন্যাল যখন মডুলেশন দ্বারা 3 রকম হয়ে যায় তখন একসাথে হয় না। ঠিক আছে। এখানে আমরা আরেকটা কারণ বলতে পারি, সেটা হলো আমরা যে সিগন্যালটা প্রেরণ করি সেটা হলো 15, আমাদের কথার সিগন্যালটা কত 2 থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। ঠিক আছে। এই সিগন্যালটা আমাদের প্রেরণ করতে হলে, তো এই সিগন্যালটা খুবই লো সিগন্যাল। এই সিগন্যালটাকে যখন আমি এখান থেকে এখানে আমার ট্রান্সমিট করব, এখানে ট্রান্সমিট করব, তখন আমার এই সিগন্যালটা যখন এইখান দিয়ে পরিবহন হবে, এখানে আমার সিগন্যালটা নয়েজের কারণে সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জন্য আমাদের সিগন্যালটাকে মডুলেশন করে হাই সিগন্যালে রূপান্তর করা হয়, সেখানে নয়েজে এতটা ইফেক্ট করতে পারে না। তো মডুলেশন মূলত কী, মডুলেশন মূলত আমাদের যে মেসেজ সিগন্যালটা আছে, যে কথাটা বলতেছি, ওই কথাটাকে হাই সিগন্যালের সাথে মিশ্রিত করে ক্যারি করে অন্য স্থানে প্রেরণ করা। তো ওই লো সিগন্যালটাকে হাই সিগন্যাল রূপান্তর করা হয় তাকে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে। ক্যারিয়ার সিগন্যালটা ক্যারি করে, বহন করে। ঠিক আছে। তো ক্যারিয়ার সিগন্যালটা অনেক হাই হয়ে থাকে, তো মেসেজ সিগন্যালের অনুসারে ক্যারিয়ার সিগন্যালকে পরিবর্তন করা হয়। মডুলেশনে মেসেজ সিগন্যালকে অনুসরণ করে ক্যারিয়ার সিগন্যালকে পরিবর্তন করা হয়। আমরা এখানে যদি সিগন্যালটা এখানে দেখেন, এটা আমাদের মেসেজ সিগন্যাল আর এটা আমাদের ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে। ক্যারিয়ার সিগন্যাল, মেসেজ সিগন্যাল। এখানে যদি আমরা এই সুইচটাকে চিন্তা করি, এখানে একটা সুইচ কাজ করতেছে, সুইচটা একবার উপরে যাইতেছে, একবার নিচে যাইতেছে। কী অনুসারে যাইতেছে, আমাদের যে মেসেজ সিগন্যালটা আছে সেই অনুসারে যাইতেছে। এখন এই সুইচটাকে যখন চিন্তা করবো, দেখেন এই সুইচটা যখন উপরে যাইতেছে, তখন আমার ক্যারিয়ার সিগন্যালে 2টা সুইচ আছে, 2টা সুইচ তখন তাদের সর্বোচ্চ স্থানের দিকে চলে যাইতেছে, মানে 2 দিকে চলে যাইতেছে। কখন যাইতেছে, যখন আমার ক্যারিয়ার সিগন্যাল মেসেজ সিগন্যাল সর্বোচ্চ স্থানে যাইতেছে, তখন এই 2টা সুইচ আমার সর্বোচ্চ দিকে যাইতেছে। তাহলে এখানে দেখেন আমার তাহলে সিগন্যালটা কিসের উপরে পরিবর্তন হইতেছে, মেসেজ সিগন্যালের উপর। ঠিক আছে। আমরা ক্লিয়ার। এখন আমরা মডুলেশনের প্রকারভেদ দেখব। মডুলেশন আমরা সাধারণত অনেকভাবে দেখতে পাই। যদি আপনারা অনলাইনে দেখেন, মডুলেশন অনেকভাবে বিভক্ত করা আছে। তো আমি এখানে সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি। তো মডুলেশন সাধারণত 2 প্রকার, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। একটা আমার অ্যানালগ সিগন্যাল, একটা আমার ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে। এই অ্যানালগ সিগন্যালকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। অ্যানালগ সিগন্যালকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে, অ্যানালগ টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল। অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন, অ্যানালগ টু অ্যানালগ ডিজিটাল মডুলেশন। অ্যানালগ টু অ্যানালগ মডুলেশন আবার 3 প্রকার, অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, পালস মডুলেশন। ঠিক আছে। এখানে আবার অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন, অ্যানালগ টু ডিজিটাল মডুলেশন 3 প্রকার, অ্যামপ্লিটিউড শিফটিং মডুলেশন, ফ্রিকোয়েন্সি শিফটিং মডুলেশন, পালস শিফটিং মডুলেশন। আবার এখানে ডিজিটাল টু ডিজিটাল সিগন্যাল 2 প্রকার, মডুলেশন 2 প্রকার, পালস কোড মডুলেশন, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, ডেল্টা মডুলেশন। ঠিক আছে। এখানে আবার ডিজিটাল টু অ্যানালগ মডুলেশন 3 প্রকার, স্ক্র্যাম্বলিং,
ব্যাক কোডিং, লাইন কোডিং, এখানে আবার লাইন কোডিংকে 6 কি 8 ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, এগুলো হলো মডুলেশনের ক্লাসিফিকেশান। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লাসটা আপনাদের আশা করি অনেক ভালো লাগছে। আমিও আশা করি আপনাদের জন্য চেষ্টা করছি, অনেকগুলো ডাটা তুলে নিয়ে আসতে পারিনি, এখানে অনেক প্রতিবন্ধকতা ছিল।